তো আজকের এই প্রোগ্রামের যিনি মূল আয়োজক এবং অর্গানাইজিং প্রেসিডেন্ট আমাদের শাহাবুদ্দিন স্যার, স্যারকে কোম্পানির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, আমাদের ইলিয়াস স্যার, আমাদের হালিম স্যার, জালাল ভাই রয়েছে, আমাদের উত্তরা থানার ডিলার রয়েছেন আমাদের ইজাদ ভাই, আমাদের কোম্পানির সিনিয়র লিডার রয়েছেন আমাদের হচ্ছে জহির ভাই, এবং অন্যান্য আরো অনেকেই রয়েছে। ডায়াবেটিস নিয়ে স্পেশালি আমরা প্রত্যেকটা ডিজিজ নিয়ে কাজ করি, স্পেশালি আমরা ডায়াবেটিস নিয়ে কাজ করি এবং সারা বাংলাদেশে আমরা একটা স্লোগান নিয়ে কাজ করি যে বাংলাদেশেই প্রথম ডায়াবেটিস ভালো হয়। বাংলাদেশেই প্রথম ডায়াবেটিস ভালো হয়, এই যে স্লোগানটা এটা আমরাই প্রথমে দিই 2020 সালের শেষের দিকে। আমাদের পরবর্তীতে ডাক্তার জাহাঙ্গীর কবির, আপনারা সবাই চেনেন, ফেসবুকে ভাইরাল, উনি 2022 সালের শেষের দিক থেকে উনিও এই স্লোগানকে বুকে ধারণ করে উনিও কার্যক্রম শুরু করে চরম পর্যায়ে। এবং তার পরবর্তীতে 2023 সালে 27শে অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে WHO স্পন্সারে এই আমরা, তারপরে ডাক্তার জাহাঙ্গীর কবির, তারপরে যে আপনার এই সোহেল তাজ, তারপরে ডাক্তার মুজিবুল, যত লোক অর্গানিক প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে কাজ করে একেবারে ফ্রন্ট লাইন, এদেরকে নিয়ে WHO সারা দিন ব্যাপী একটা ডে লং প্রোগ্রাম করে জাতীয় প্রেস ক্লাবে। সেটারও শিরোনাম ছিল একদম সেম, ডায়াবেটিস ভালো হয় শীর্ষক সেম ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রেস ক্লাবে প্রোগ্রামটা করার ফলেও কোনো মিডিয়াতে, কোনো পত্র পত্রিকায়, কোনো টিভি চ্যানেলে এই নিউজটা যায় না, বিকজ আমরা জানি যে আমাদের একটা সিন্ডিকেটের বলয়ের ভিতরে কিন্তু আমরা রয়েছি। ক্লিয়ার? ওইটা সম্পর্কে আমরা নাইবা বলি। তো আজকে আমার পার্সোনাল পরিচয় হচ্ছে পুষ্টিবিদ সুলাইমান হোসেন। আমি বাংলাদেশ অর্গানিক বোর্ডের জুনিয়র পুষ্টিবিদ হিসেবে কর্মরত রয়েছি। পাশাপাশি আমরা 3 জন ব্যক্তি একটি কোম্পানি এস্টাবলিশ করেছি 2020 সালের 20শে নভেম্বর, আজ অবধি চলতেছে। এই কোম্পানির নাম হচ্ছে ওয়েলনেস নিউট্রিশন লিমিটেড। আপনারা সবাই জানেন ওয়েলনেস মানে সুস্থতা, নিউট্রিশন মানে পুষ্টি। একটা মানুষের সুস্থতার নিমিত্তে যতগুলো পুষ্টি দরকার, প্রত্যেকটা পুষ্টির সমন্বয়ে আমরা কিছু মানে ইউনিক অর্গানিক হেলথ প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা 5টা প্রোডাক্ট উদ্ভাবন করেছি, যে প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডে, নিজস্ব ফ্যাক্টরিতে, নিজস্ব প্যাটেন্টে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সায়েন্স ল্যাবের সার্টিফিকেট এবং অর্গানিক বোর্ডের সার্টিফিকেট রয়েছে। তো আমরা আজকে মূলত আলোচনা করব ডায়াবেটিস ভালো হয় এইটা নিয়ে। তো ডায়াবেটিস নিয়ে আলোচনা করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে ডায়াবেটিস কি। ওকে, ডায়াবেটিস কি, ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিস কিভাবে হয়, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা একটা ডায়াগনস্টিক সেন্টারের প্রোগ্রামটা করতেছি। আমাদের চারপাশে কিন্তু অ্যালোপ্যাথিক মেডিসিন ডাক্তার রয়েছে, রাইট? তো অ্যালোপ্যাথিক মেডিসিন ডাক্তাররা কেন বলে ডায়াবেটিস ভালো হয় না, এরও একটা সঠিক ব্যাখ্যা আমাদের দরকার। তাহলে আমরা সবচেয়ে বেশি হুমকির মুখে পাচ্ছি মানে পড়তেছি এই ডাক্তারদের কারণে। তো তারা কিন্তু মিথ্যা বলে না, তারা কিন্তু সত্যই বলে, কিন্তু আমরাও সত্য বলি। মাঝখানে একটা রহস্য রয়েছে, এই রহস্যটাকে বুঝতে চায় না বলেই আমরা তাদের কথাটাই শতভাগ বিশ্বাস করি। বিষয়টা হচ্ছে এটা আমরা আজকে উদাহরণ করার চেষ্টা করব। প্রথমে আসি, ডায়াবেটিস কাকে বলে। আমরা গতানুগতিক যে জানি যে ডায়াবেটিস একটা বহুমূত্র রোগ, রাইট কিনা স্যার? কে কথা বলে? আচ্ছা, আমাদের লোকই আমাদের প্রবলেম। ওকে, তো প্রথমে আমরা জানবো যে ডায়াবেটিস কাকে বলে। আমরা গতানুগতিক যে জানি যে ডায়াবেটিস হচ্ছে একটা বহুমূত্র রোগ। আমাদের যদি বারবার প্রস্রাব হয় আমরা ধরে নিই আমার মনে হয় ডায়াবেটিস। আপনি ডাক্তারের মুখে শুনেছেন যে ঘন ঘন প্রস্রাব হলে ডায়াবেটিস। এই যে একটা আতঙ্ক, আপনি মানুষের চেক আপ করার আগে এই যেটা আতঙ্ক আপনার ব্রেনে মানে ব্রেন সেলে সেভ হলো, আমার মনে হয় ডায়াবেটিস হয়ে গেছে। ডাক্তার সাহেবরা জানে কিনা আমি জানি না, এই আতঙ্কের কারণে আপনার বডিতে 1400 প্রকার কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, যেটা আপনার 1400 প্রকার নতুন রোগের দ্বার উন্মোচন করতে পারে। তাহলে আমার এই কথাটা বলা ঠিক না। ঘন ঘন প্রস্রাব বিভিন্ন কারণে হতে পারে। আজকে আকাশ মেঘলা, সারাদিন যদি মেঘলা থাকে দেখবেন গতকালকের তুলনায় আজকে আপনার প্রস্রাব কিন্তু বেশি হবে, রাইট কিনা? তার মানে না আমার যে ডায়াবেটিস মানে গেছে হয়ে, এটা কোনো মানেই হয় না। আবার গ্রীষ্মকালে চৈত্রের দুপুর কড়া রৌদ্র, আপনি 10 গ্লাস পানি খেলেও প্রস্রাব হয় না, তার মানে এটা না যে সব ডায়াবেটিস রোগী ভালো হয়ে গেছে। তো ঘন ঘন প্রস্রাব হলে যে ডায়াবেটিস, এই যে এটা আতঙ্ক ডাক্তারদের মুখে আমরা শুনি, এটাকে আমরা বুড়ো আঙুল দেখাতে চাই। ঠিক আছে স্যার সবাই? আপনার ঘন ঘন প্রস্রাব ডেইলি আপনার 100 বার প্রস্রাব হোক, আপনি মাথায় ব্রেনে নেবেন না যে আমার ডায়াবেটিস। আমি চেক আপ না করা পর্যন্ত আমি বিশ্বাস করবো না যে আমার ডায়াবেটিস, বিকজ এভরি আতঙ্ক আপনার বডি 1400 প্রকার কেমিক্যাল রিয়াকশন করে, যেটা আপনার জন্য খুবই ক্ষতিকর। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ডায়াবেটিসের সঠিক সংজ্ঞাটা আজকে আমরা শুনবো। ভাই ওই ফোন দিলে সামনে কথা বল। ওকে, ডায়াবেটিস কাকে বলে?
আমরা বেঁচে থাকার জন্য যা কিছু খাই প্রত্যেকটা খাবারের ভিতরে কিন্তু গ্লুকোজ আছে। যারা মেডিকেল সায়েন্স পড়ছেন তারা কম বেশি জানেন, আমরা যাই কিছু খাই না কেন ভেঙে ভেঙে লাস্ট পর্যায়ে কিন্তু ভেঙে সেটা কিন্তু গ্লুকোজে পরিণত হয়ে ব্লাডে যাবে। ক্লিয়ার কিনা? তার বিভিন্ন মানে নাম আছে। ক্লিয়ার? সো প্রত্যেকটা খাবারের ভিতরেই কম বেশি গ্লুকোজ আল্লাহ পাক রেখেছেন। কেন? কারণ আমাদের কোষের প্রধান খাবারই হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে আমাদের কোষের প্রধান খাবার। সো গ্লুকোজ আমাদের ব্লাডে আমাদের রক্তের মাধ্যম দিয়ে আমাদের ইনসুলিন হরমোনের মাধ্যম দিয়ে আমাদের কোষে পৌঁছাতে হবে, তাহলে আমরা সুস্থ আর কি থাকবো না, দুর্বলতার দিকে ধাবিত হব। দেখবেন যে যারা ইনসুলিন নিয়ে তাদের ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখছে ওরা কিন্তু দুর্বল, বিকজ ওই আর্টিফিশিয়াল ইনসুলিন কখনোই ব্লাডের গ্লুকোজকে কোষের মুখে পৌঁছে দিতে পারে না। ফলে কোষ তার প্রধান খাবারটা পায় না, অন্যান্য খাবার পায়, কিন্তু প্রধান খাবারটা না পাওয়ার কারণে সে লাইফ টাইম দুর্বলে থাকে। অথচ তার ডায়াবেটিস মাপেন আমারটা মাপেন সেম, কিন্তু সে ইনসুলিন নিয়ে কন্ট্রোলে রাখার ফলে আমার তো ন্যাচারালি আমার ব্লাড থেকে ইনসুলিন হরমোন এই গ্লুকোজগুলোকে নিয়ে রক্তের মুখে কোষের মুখে পৌঁছায় দিচ্ছে। তো কোষ তার প্রধান খাবারটা পাচ্ছে, আমি সুস্থ, আমি সবল। কিন্তু সেম কাহিনীটা কিন্তু আপনারা হওয়া উচিত, কারণ আপনার তো ডায়াবেটিস কন্ট্রোলে আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি আর্টিফিশিয়াল বা ড্রাগ রিলেটেড আপনি ইনসুলিনের মাধ্যম দিয়ে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোল করে রাখছেন, যার কারণে ন্যাচারালি কিন্তু আপনার বডির আপনার রক্তের ওই মানে গ্লুকোজটা কিন্তু আমার কোষে আপনার কোষে যাইতে পারতেছে না, যার কারণে কোষ প্রধান খাবারটা পাচ্ছে না, যার ফলে কিন্তু আপনি অসুস্থ থেকে আর কি মানে এটা বিগ প্রবলেম। অর্থাৎ ইনসুলিন নিয়ে যারা কন্ট্রোলে আছেন আপনারা কিন্তু ভালো অবস্থায় নাই। ক্লিয়ার? আমরা আলাপ করব আমরা ধারাবাহিকভাবে। প্রথমে আমরা আসি যে ডায়াবেটিস কি। আমরা বেঁচে থাকার জন্য যা কিছু খাই প্রত্যেকটা খাবারের ভিতরে কম বেশি গ্লুকোজের পরিমাণ রয়েছে। খাবার সম্পন্ন হওয়ার পর যখন হজম প্রক্রিয়া সম্পন্ন হয়, গবেষণায় আসছে আপনি এটা খাবার খাওয়ার পর থেকে 8 সেকেন্ড পর থেকে এটা হজম প্রক্রিয়া সম্পন্ন হয়। তার মানে 8 সেকেন্ড পর থেকে কিন্তু আপনার রক্তে গ্লুকোজ বাড়তে থাকে, ওই খাবারের গ্লুকোজটা আপনার রক্তে যেতেই থাকে। সো প্রতিনিয়ত কিন্তু আপনার রক্তে গ্লুকোজ বাড়ছে। আপনি সকালে যে নাস্তাটা করেছেন এই নাস্তার এই খাবারের গ্লুকোজগুলো কিন্তু এখনো আপনার রক্তে যাচ্ছে, এক নাগারে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত যেতে পারে। ক্লিয়ার? সর্বোচ্চ যায় 2 ঘন্টা পর, 12-13 ঘন্টা পর যেতে পারে। তাহলে আপনি সকাল 7টায় নাস্তা করতেছেন, আপনি আবার দুপুর 2টায় খাচ্ছেন, 12 ঘন্টা হয় নাই, যার ফলে আপনার সকালে নাস্তা থেকে যে মানে সকালে খাবার থেকে যে পরিমাণে গ্লুকোজ ছিল ওই গ্লুকোজটা আপনার রক্তে ফুলফিল যাওয়ার আগে আপনি আবার দুপুরে খাচ্ছেন, আবার ওখান থেকে আবার রক্তে গ্লুকোজ যাচ্ছে, আবার 12-13 ঘন্টা আগে আপনি আবার রাত্রে খাচ্ছেন। একমাত্র রোজা যখন আমরা রোজা থাকি রমজান মাসে, তখন সারা স্টপ হওয়ার কোনো চান্স নাই, কিন্তু আমরা 3 বেলায় খাচ্ছি। ক্লিয়ার? অতএব আমাদের খাবার থেকে প্রতিনিয়ত আমাদের রক্তে গ্লুকোজ আসতেই আছে। অতএব রক্তে কিন্তু গ্লুকোজের পরিমাণ প্রতিনিয়ত বাড়তেই আছে। কিন্তু মেডিকেল সায়েন্স এটা লিমিট দিয়েছে যে রক্তে এই পরিমাণ গ্লুকোজ থাকলে আপনি সুস্থ, এই পরিমাণে গ্লুকোজের বেশি হলে আপনি অসুস্থ, দ্যাট মিনস ডায়াবেটিস। খালি পেটে এত, ভরা পেটে এত, যখনই ওই লিমিটটা ক্রস করতেছে তখনই আমরা তাকে ডায়াবেটিস বলি। সো ডায়াবেটিস সংখ্যা আমরা আস্তে আস্তে কখনোই বলবো না যে বহুবার প্রসাব হলে তাকে ডায়াবেটিস বলে। নো, ডায়াবেটিস সংখ্যাটা একটু 2টা লাইন বলবেন যে আমরা বেঁচে থাকার জন্য যত প্রকার খাদ্য খাবার খাচ্ছি, ভাত খাই, মাছ খাই, পানি খাই, ডিম খাই, সবজি খাই, যাই কিছু খাই না কেন, প্রত্যেকটা খাবারের ভিতরে কম বেশি গ্লুকোজের পরিমাণ রয়েছে। এই গ্লুকোজগুলো প্রতিনিয়ত আমাদের রক্তের সাথে মিশতে থাকে, কিন্তু রক্তে কি পরিমাণ গ্লুকোজ থাকবে মেডিকেল সায়েন্স তার একটা লিমিট দিয়েছে। যখনই ওই লিমিট ক্রস করে তখন তাকে ডায়াবেটিস বলে বা আমরা ডায়াবেটিস রোগীতে আক্রান্ত হই। স্যার ক্লিয়ার? ডায়াবেটিস কি আমরা ক্লিয়ার? ইয়েস। আমরা অনেকেই বলে থাকি যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয়, পৃথিবীর অন্যতম একটা মিথ্যা কথা। বাপের ডায়াবেটিস হলে ডায়াবেটিস হয়, পৃথিবীর অন্যতম মিথ্যা কথা। এগুলো যারা ড্রাগ নিয়ে লেখাপড়া করে ওদেরকে শেখানো হয় বলে ওদের মুখের বলি। ক্লিয়ার? কিন্তু আমরা বাংলাদেশের মানুষ মনে করি যে একমাত্র অ্যালোপ্যাথি কি হচ্ছে মেডিকেল সায়েন্স। আমরা মনে করি এটা নিয়ে অনেক ডাক্তারের সাথে আমার যুক্তিতর্ক ব্যাপক ঝগড়া আর কি হয়েছে। রিসেন্টলি রাজশাহী মেডিকেল কলেজের যিনি অধ্যাপক তার সাথে আমার ব্যাপক ঝগড়া হয়েছে। তারা বলতেছে যে ওনারাই মেডিকেল সায়েন্স, আর কেউ মেডিকেল সায়েন্স না। কিন্তু আপনি একটু WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইটে ঢোকেন, একটু স্টাডি করে দেখেন, তারা 1972 সালে 135 প্রকার চিকিৎসা পদ্ধতি অনুমোদন দেয়। তার টপ 10-এ অ্যালোপ্যাথি নাই, অ্যালোপ্যাথি আছে 17 নম্বরে। তাহলে টপ 10 তাহলে আরো আগে আছে। ওরা বলছে যে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হচ্ছে সন্তানের মা, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হচ্ছে সন্তানের মা। ক্লিয়ার? ওরা বলতেছে অ্যালোপ্যাথিকও মেডিকেল সায়েন্স, হোমিও মেডিকেল সায়েন্স, থেরাপিও মেডিকেল সায়েন্স, বিভিন্ন কবিরাজদেরকে ঝাড়ফুঁক দেয় ওরাও মেডিকেল সায়েন্স, ওরা একসেপ্ট করে, ওরাও কোনো না কোনো রোগের
মানে মানে জন্য কাজ করে, সে একটা রোগের জন্য কাজ করে, কোনো না কোনো রোগের জন্য কাজ করে। এর মানে এই না আমি কিন্তু এটাকে অ্যাভয়েড করতেছি না, অ্যালোপ্যাথি লাগবে, মানে যেখানে যে সিস্টেম লাগবে, ক্লিয়ার। অর্থাৎ 135 প্রকার চিকিৎসা পদ্ধতি ওনারা কেন অনুমোদন দিলেন? কারণ ওনারা গবেষণা করে দেখেছেন একটা মানুষের লাইফে যত প্রকার রোগ হবে প্রত্যেকটা রোগকে যদি সে নির্মূল করতে চায় তাহলে 135 প্রকার চিকিৎসা পদ্ধতি লাগতে পারে বা লাগে। এখন যখন যার যেটা লাগবে তখন সে সেটাই যাবে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ 99.99% মানুষ অ্যালোপ্যাথির উপর নির্ভরশীল হয়ে গেছে। যদি আমি একটা এক্সাম্পল দেই, যেমন মনে করেন যে আপনার টাইফয়েড জ্বর হয়েছে। টাইফয়েড জ্বর মানে কি? মানে কোনো একটা ভাইরাস আপনার রক্তে ব্যাপক বংশ বিস্তার করতেছে। এটাকে কিন্তু আমাদের প্রোডাক্ট দ্বারা ওই ভাইরাসকে মারা সম্ভব না, এখানে আমার মাস্ট অ্যালোপ্যাথিক লাগবে, অ্যান্টিবায়োটিক লাগবে। তাহলে এই ক্ষেত্রের জন্য আমার অ্যালোপ্যাথি এই মুহূর্তে দরকার। আমার পরে পাও ভেঙে গেছে, আমার এখনই ব্যথাটাকে রিমুভ করতে হবে, তাহলে আমি অচল হয়ে কি করবো। এই মুহূর্তে আমার এখানে কি মানে পেইন কিলার দরকার, তাই না, অপারেশন দরকার। সো কিন্তু আমরা সর্দি কাশি জ্বর যে কোনো কিছু হইলেই আমরা অ্যালোপ্যাথির উপর নির্ভরশীল হই, ক্লিয়ার। তো আজকে আমরা এটাও ব্যাখ্যা দিব যে কেন ডাক্তার সাহেবরা বলে যে ডায়াবেটিস ভালো হয় না, ওনারা সত্যই বলে। আর আমরা যে বলছি যে ডায়াবেটিস ভালো হয় এটাও আবার সত্য, এর ভিতরে একটা ধূম্রজাল আছে, এটাও আমরা ক্লিয়ার করবো। তাহলে প্রথমে আমরা জানলাম যে ডায়াবেটিস কি, ডায়াবেটিস কি আমরা তো ক্লিয়ার। তারপরে আমি একটা পয়েন্ট বলেছিলাম যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয়, এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা, এবং এখনো অনেক ডাক্তার সাহেবরা দেখেছি যে বলে যে আপনি মিষ্টি খাবেন না, এটা আসলে একটা ভুল কথা। কি খাবার খেলে ডায়াবেটিস বাড়বে এটা নির্ভর করে ওই খাবারের গ্লাইসেমিক ইনডেক্স এবং গ্লাইসেমিক লোডের উপর, এটা আমরা অনেকেই জানি না। যেরকম আপনি চিনি খাচ্ছেন, আপনার চিনির গ্লাইসেমিক ইনডেক্স 65 খেলে ডায়াবেটিস বাড়বে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি মুড়ি খাচ্ছেন, মুড়ি গ্লাইসেমিক ইনডেক্স 95, চিনির চেয়ে আরো বহুগুণ ভয়াবহ। মুড়ি কি মিষ্টি লাগে খাইতে? না। তাহলে বুঝতে হবে যে মিষ্টি খেলে ডায়াবেটিস বাড়ে না, মিষ্টি ছাড়া আরো অন্যান্য প্রোডাক্ট আছে যেগুলো মিষ্টি না কিন্তু ওটা চিনির চেয়েও মারাত্মক বেশি, ক্লিয়ার কিনা? সো আমাদেরকে এগুলো জানার চেষ্টা করতে হবে। গেল, তাহলে প্রথমে আমরা জানলাম যে ডায়াবেটিস কি বা কাকে বলে, আমরা ক্লিয়ার হলাম। এবার আসি ডায়াবেটিস কেন হয়, কেমন করে ডায়াবেটিস হয়। আমি যে মানে হচ্ছে সংজ্ঞাটা দিয়েছি, ওই সংজ্ঞা যদি ডায়াবেটিস সংজ্ঞা হয় তাহলে কিন্তু ওই সংজ্ঞা মতে যাদের এখনো ডায়াবেটিস ধরা পড়ে নাই আমরা কিন্তু একটু বেশি খাই, তাই না? মনে করেন যে আমাদের এই স্যারের ডায়াবেটিস হয়েছে, উনি কিন্তু একটু চেষ্টা করে একটু কম খাওয়ার বা একটু ডায়েট মেনটেন করার চেষ্টা করে, বা মিষ্টি সামনে আসলে বা ওরকম কিছু আসলে একটু চেষ্টা করে যে কম খাওয়ার, বা মাথায় কিন্তু ব্রেন সিগন্যাল দেয়, ব্রেন কিন্তু অটো সিগন্যাল দেয়। আপনি যদি মুসলিম হন দেখবেন আপনি যখন দাঁড়ায় পেশাব করতে যাবেন আপনাকে ব্রেন সিগন্যাল দিবে যে আপনি কিন্তু মুসলিম, আপনি দাঁড়ায় পেশাব মানে করবেন না। আপনার কিন্তু এটা ভিতরে আল্লাহ কিন্তু দিয়ে দেয়, ব্রেন সেল দিয়ে দেয় সেট আপ করা। তারপরেও যদি আপনি দাঁড়ায় পেশাব করেন ওইটা আল্লাহ ওই যে ফেরেশতারা পাপ হিসেবে গণ্য করে। ওই কিয়ামত দিন যখন বলবে তখন বলবে তোমাকে তো মানে স্মরণ করাই দিয়েছিলাম, তুমি মনে করে দেখো, তোমার মনে আঘাত করেছিল যে আমি তো মুসলিম, আমি কেন দাঁড়ায় পেশাব করবো, তারপরেও তুমি বসো নাই। তো এরকম কিন্তু ব্রেন সেলে কিন্তু আসে সবকিছু, কিন্তু আমাদের ব্রেন সেলে সবকিছু কিন্তু সিগন্যাল দেয়। এটা কিন্তু একদম মেডিকেল সায়েন্স দ্বারা একদম প্রুভেন, একদম প্রুভেন। ওকে, তাহলে আমরা যখনই ডায়াবেটিসে আমাদের যখন মানে কারো এখন ধরা পড়ে না, এটা কিন্তু একটু বেশি খাচ্ছে, আনলিমিটেড খাচ্ছে। তার মানে যদি আমরা আনলিমিটেড খাই তাহলে ওই খাবারের গ্লুকোজগুলো কিন্তু আনলিমিটেডলি আমাদের রক্তে কিন্তু আসতেই আছে, রাইট কিনা? তার মানে হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তারা কম খায় বা ডায়েট মেনটেন করার চেষ্টা করে, ওদের রক্তে কম গ্লুকোজ যাচ্ছে। আর আমরা যারা এখনো ডায়াবেটিস ধরা পড়ে না আমরা বেশি খাই, আমাদের রক্তে কিন্তু বেশি আকারে গ্লুকোজ যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে যদি লিমিট তো অবশ্যই ক্রস করতেছে, রাইট কিনা? কিন্তু মেশিনে টেস্ট করলে বা শারীরিক কোনো সিমটম আমরা ডায়াবেটিসের সিমটম আমরা পাচ্ছি না। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যখনই আপনি একটা খাবার জিহ্বাতে টাচ করাবেন তখনই আমার ব্রেন সেল পেনক্রিয়াসের সেলকে সিগন্যাল পাঠায় যে দ্রুত ইনসুলিন হরমোন সিক্রেশন করে রক্তে পাঠানোর জন্য সিগন্যাল পাঠায় দেয়। এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রুভেন। আর ওই ইনসুলিন হরমোন রক্তে এসে দেখে যে ওই লিমিট ক্রস করে অতিরিক্ত যে গ্লুকোজগুলো হয়েছে ওই গ্লুকোজগুলোকে সে বহন করে পুরা শরীরের কোষের মুখে পৌঁছায় দেয়। তাতে আপনি বেশি খাইলেও বেশি আপনার গ্লুকোজ যাচ্ছে, কিন্তু ওই যে আপনার ইনসুলিন হরমোন এসে ওইটাকে আবার নিয়ে কোষের মুখে পৌঁছায় দিচ্ছে। আর এই পুরো প্রক্রিয়াটাই ঘটে হচ্ছে ন্যানো সেকেন্ডে। ন্যানো সেকেন্ড মানে 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগের 1 ভাগকে ন্যানো সেকেন্ড বলে, যার কারণে আমরা বুঝতে পারি না, যার কারণে আমরা বেশি খাইলেও আমাদের ডায়াবেটিস ধরা পড়ে না। বিষয়টা ক্লিয়ার? তার মানে হচ্ছে আমি যদি এখন বলি তাহলে ডায়াবেটিস কেন হয়, তাহলে ডায়াবেটিস হওয়ার জন্য মূলত দায়ী হচ্ছে পেনক্রিয়াসের সেল বা পেনক্রিয়াস। কারণ পেনক্রিয়াসের সেল যদি ব্রেন সিগন্যালের মানে ব্রেনের সিগন্যালকে সঠিকভাবে রিসিভ করতে পারে তাহলে সে সঠিকভাবে ওই মুহূর্তে ওই ব্যক্তির
ব্লাডে যতটুকু পরিমাণ ইনসুলিন হরমোন দরকার ততটুকু পরিমাণ ইনসুলিন হরমোন সে সিক্রেশন করে বা তৈরি করে ব্লাডে পাঠিয়ে দিবে। আর যদি সে ওই মেসেজকে 100% রিসিভ করতে না পারে, কিছুটা কম পারে বা একেবারেই না পারে, তাহলে কি হবে? তাহলে ওই মুহূর্তে ওই ব্যক্তির বডিতে যতটুকু পরিমাণ ইনসুলিন হরমোন দরকার ততটুকু পরিমাণে সে সিক্রেশন করে পাঠাতে পারবে না অথবা মোটেই পারবে না। এজন্য মেডিকেল সায়েন্স পেনক্রিয়াসের উপর নির্ভর করে ডায়াবেটিসটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে বা করেছে, টাইপ 1 এবং টাইপ 2। খাঁটি বাংলা হচ্ছে যার পেনক্রিয়াস মোটেই ইনসুলিন হরমোন তৈরি করতে পারে না, এটা টাইপ 1। মোটেই পারে না মানে কি? মানে পেনক্রিয়াসের সেলগুলো টোটালি একদম নিষ্ক্রিয় হয়ে গেছে, বা আরো খাঁটি বাংলায় বললে মারা গেছে। মৃত সেলকে জীবিত করা চিকিৎসা আজও অব্দি পৃথিবীতে হয় নাই, এটা হবে না। এটা করতে পারলে তো মানুষ মরবেই না, কারণ আমাদের প্রতিটা সেল কিন্তু একটা জীবন। অনেকগুলা সেলের সমন্বয় হচ্ছে আমাদের মানুষের বডি, অনেকগুলো জীবনের সমন্বয় হচ্ছে আমাদের জীবন। ক্লিয়ার? অর্থাৎ যদি মৃত কোষকে জীবিত করা যায় তাহলে কিন্তু মানুষ আর মরবে না, এটা সম্ভব না। অর্থাৎ মৃত সেলকে জীবিত করা যায় না বলেই টাইপ 1 ডায়াবেটিস ভালো করা সম্ভব না। অর্থাৎ যার পেনক্রিয়াসের সেলগুলো একেবারেই নিষ্ক্রিয় হয়ে গেছে, শতভাগ মানে মারা গেছে, অর্থাৎ ওকে ব্রেন যতই সিগন্যাল পাঠাক ও কি সিগন্যাল পাবে? ও তো মরে ভূত হয়ে গেছে, পাবে সিগন্যাল? যার কারণে সে তার যে কাজ ইনসুলিন সিক্রেশন করা বা তৈরি করা সে ওইটা পারতেছে না, যার ফলে আমাদের ব্লাডে ইনসুলিন দরকার হলেও আমাদের ব্লাডে ইনসুলিন আসতেছে না, কারণ যে পাঠাবে সেই তো নাই। ক্লিয়ার? যার ফলে আমাদের রক্তে ইনসুলিন পরিমাণ, আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, এটাকে টাইপ 1 ডায়াবেটিস বলে। টাইপ 1 ডায়াবেটিস আসলেই ভালো করা সম্ভব না। 2024 সালের জরিপে ছিল যে 5 থেকে 16% টাইপ 1 ডায়াবেটিস ভারতবর্ষে। লেটেস্ট 25 সালের জরিপে আমি দেখলাম যে 97% টাইপ 2, মানে 3% টাইপ 1। টাইপ 1 এর উন্নতি হয়েছে, ব্যাপক উন্নতি হয়েছে। ক্লিয়ার? টাইপ 1 কমছে, মানে আগে টাইপ 1 গুলো মারা যাচ্ছে, নতুন করে টাইপ 1 হচ্ছে কম, কারণ মানুষ সচেতন হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ এই 3% টাইপ 1 কখনোই ভালো করা সম্ভব না। আপনারা যারা ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিন নিতে থাকেন, কিছু করার নাই। বাকি যে 97% ব্যক্তি টাইপ 2 ডায়াবেটিস, আপনাদের মূল কারণ কি? আপনাদের মূল কারণ হচ্ছে আপনাদের পেনক্রিয়াসের কোষ অসুস্থ। যখনই ব্রেন সেল সিগন্যালটা পাঠাচ্ছে তখনই সে সিগন্যাল পাচ্ছে, কিন্তু সে অসুস্থ হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে সে যতটুকু পরিমাণ পাঠাচ্ছে সেটা তার বডির জন্য ওই মুহূর্তে যথেষ্ট না। মনে করেন যে আমাকে শাহাবুদ্দিন সাহেব আসার সঙ্গে সঙ্গে 2 প্লেট আমাকে কি মানে হচ্ছে কাচ্চি বিরিয়ানি দিল। আমি কাচ্চি বিরিয়ানি 2 প্লেট ভরপুরভাবে খেলাম। খাওয়ার পরে এই 2 প্লেট কাচ্চি বিরিয়ানি খাওয়ার পরে যে পরিমাণে গ্লুকোজ আমার লিমিট ক্রস করে রক্তে থাকবে, ওই পরিমাণে গ্লুকোজকে মানে শরীরে কোষের মুখে পৌঁছে দেওয়ার জন্য মনে করেন যে আমার 10 ml ইনসুলিন হরমোন দরকার, কিন্তু আমার পেনক্রিয়াসের সেল আমাকে 5 ml পাঠাচ্ছে। সে কিন্তু পাঠাচ্ছে কারণ সে দুর্বল, সে 50% অসুস্থ, তা এই কারণে সে 50% পাঠাচ্ছে। তাহলে কি হবে? তাহলে ওই 5 ml মানে ইনসুলিন আমার ব্লাডে এসে সে 50% গ্লুকোজকে কোষের মুখে পৌঁছে দিতে পারতেছে, আর 50% কিন্তু থেকেই যাচ্ছে। যার ফলে কিন্তু আমি রুগী ছিলাম কিন্তু রুগী আছি, বা টাইপ 1 না টাইপ 2। ক্লিয়ার? আর টাইপ 2 ডায়াবেটিসের রুগী ভালো করা সম্ভব, বিকজ এই হসপিটালে যদি একজন অসুস্থ রুগী এসে সুস্থ হতে পারে তাহলে অসুস্থ কোষকে সুস্থ করা সম্ভব। ক্লিয়ার? একদম সিম্পল। তাহলে আমরা জানলাম যে ডায়াবেটিস কি, ডায়াবেটিস কাকে বলে, ডায়াবেটিস কেন হয়, এটা আমরা এখন ক্লিয়ার। পেনক্রিয়াসের কারণে, যদি পেনক্রিয়াস নিষ্ক্রিয় হয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায় তাহলে ডায়াবেটিস আপনার হবে। আর যে কারণগুলো রয়েছে সব এই টাইপ 2 এবং টাইপ 1 এর ভিতরেই। আপনারা বলবেন যে ইনসুলিন রেজিস্ট্যান্ট, ওটাও টাইপ 2 এর ভিতরেই। ক্লিয়ার? যতগুলো কারণ সব এটাকে আবার মানে হচ্ছে যদি আমরা কি ভাঙলে আবার বাকি কারণগুলো পাওয়া যাবে। মেন হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2। একটা হচ্ছে যে যার ইনসুলিন মোটেই কাজ করে না, শতভাগ নিষ্ক্রিয় হয়ে, যার পেনক্রিয়াস শতভাগ নিষ্ক্রিয় গেছে হয়ে, এটা টাইপ 1। যার পেনক্রিয়াস এখনো শতভাগ নিষ্ক্রিয় হয় নাই, অসুস্থ দুর্বল, যেটুকু ইনসুলিন তৈরি করে পাঠায় রক্তে সেটা তার বডির জন্য যথেষ্ট না, এটাকে টাইপ 2 ডায়াবেটিস বলে। তার মানে হচ্ছে আমরা যদি অসুস্থ পেনক্রিয়াসের সেলকে সুস্থ করতে পারি তাহলেই আমরা পেনক্রিয়াসকে সুস্থ করতে পারবো, আর পেনক্রিয়াসকে যদি আমরা সুস্থ করতে পারি তাহলে কি ডায়াবেটিস ভালো করতে পারবো। যেরকম আমাদের পেনক্রিয়াস সুস্থ মানে কি আমাদের অটো নিয়ন্ত্রণ থাকে, এই অটো নিয়ন্ত্রণটাকেই ডায়াবেটিস ভালো বলে। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এখন ডায়াবেটিস ভালো করতে গেলে আমাদের পেনক্রিয়াসের সেলকে ভালো করতে হবে। দেখেন এখানে আরেকটা প্রশ্নের উত্তর আপনারা পাবেন, কেন ডাক্তার সাহেবরা বলে যে ডায়াবেটিস ভালো হয় না? কারণ পৃথিবীতে এখনো মেডিকেল সায়েন্স বা কোনো বিজ্ঞানী বা কোনো প্রতিষ্ঠান বা কোনো রিসার্চ ইনস্টিটিউট প্রমাণ করতে পারে নাই ড্রাগের মাধ্যম দিয়ে একটা কোষ, সুস্থতা দূরের কথা, ডেভেলপমেন্ট হয়। সুস্থতা অনেক দূরের কথা, ড্রাগ বা অ্যালোপ্যাথিক মেডিসিনের মাধ্যম দিয়ে একটা কোষ ডেভেলপমেন্ট হয়,
এটা প্রমাণ করতে পারে না, কিন্তু আপনি এই বোতল খুলে এক গ্লাস পানি খান, এক ডোপ পানি খান, কয়েক হাজার কোষ সুস্থ হবে। কোষের খাবার হচ্ছে অর্গানিক ফুড, কোষের খাবার হচ্ছে ন্যাচারাল ফুড। ক্লিয়ার? ইয়েস। অর্থাৎ আমাদের গবেষণায় আসছে একটা মানুষের বডিতে অ্যাভারেজ 37.2 ট্রিলিয়ন কোষ থাকে। এই 37.2 ট্রিলিয়ন কোষ ভালো থাকবে তখন যখন আপনি 24 ঘন্টায় মিনিমাম 28 ধরনের পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে পারবেন। তাহলে আপনার শরীরের সকল কোষ আপনার বডি থেকে তাদের খাবারটা গ্রহণ করার মাধ্যমে তারা সুস্থ থাকবে। ক্লিয়ার? তো যেহেতু ডায়াবেটিস ভালো করতে গেলে আমাদের পেনক্রিয়াসের কোষকে সুস্থ করতে হবে, আর যেহেতু অ্যালোপ্যাথিক মেডিসিনের মাধ্যমে দিয়ে কোনো কোষ সুস্থ করা সম্ভব না, এই কারণে ডাক্তাররা বলে যে ডায়াবেটিস ভালো হয় না। মূলত হচ্ছে ওদের সিস্টেমে ভালো হয় না, ওরা কিন্তু ভুল বলে না। ক্লিয়ার? ওরা যেটা নিয়ে লেখাপড়া করেছে ওই সিস্টেমে ডায়াবেটিস ভালো করা যায় না, কারণ ওরা যেটা সাজেস্ট করে ওতে কোষ ভালো করা সম্ভব না, এই কারণে বলে যে ডায়াবেটিস ভালো হয় না। জাস্ট এই, কিন্তু আমরা এটাকে ভুল ব্যাখ্যা করি যে ডায়াবেটিস ভালোই হয় না। না, আরো 134 প্রকার চিকিৎসা পদ্ধতি আছে, অ্যালোপ্যাথি তো একটা। ক্লিয়ার? আপনি সেগুলোকে আপনি একটু স্টাডি করেন, অবশ্যই কোনো না কোনো পদ্ধতি আপনি পাবেন যে পদ্ধতির মাধ্যম দিয়ে কোষ সুস্থ করা সম্ভব। তাহলে আমরা এখন থেকে কিন্তু ডাক্তারের বিরুদ্ধে না। নো। আপনার দুইটা ছেলে, একটা ছেলে হাফেজি পড়ছে, একটা ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, দুজনের মতামত কি এক হবে? না, কখনোই হবে না। যে যেটা শিখছে সে ওইটাই বলবে যে রাইট, ও ওইটাই বলবে রাইট। বিষয় হচ্ছে তাই, উনি করে হোমিওপ্যাথি, উনি অ্যালোপ্যাথি, উনি হচ্ছে কি ন্যাচারাল, এক একজনের যুক্তি এক, বাট সবই কিন্তু মেডিকেল সায়েন্স, সবই কিন্তু প্রুভেন মেডিকেল সায়েন্স। ক্লিয়ার? যদি না হতো তাহলে কিন্তু ওই লেখা থাকতো না যে মিরপুর আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, ওখানে মেডিকেল লিখলো কেন, তাই না? কিন্তু আমাদের ডাক্তাররা কিছু আছে, ডাক্তাররা যাদের জ্ঞানের একটু মানে সংকীর্ণতা আছে, ওরা বলে যে না আমরাই মেডিকেল সায়েন্স, অন্য কেউ মেডিকেল সায়েন্স না। ঠিক আছে না? যাই হোক, আমরা ওই লাইন না যাই। তাহলে আমরা এখন আমরা প্রশ্ন উত্তর পেলাম যে কেন ডাক্তার সাহেবরা বলে যে ডায়াবেটিস ভালো হয় না। ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে কি ওই পেনক্রিয়াসের কোষকে কিভাবে ভালো করা যায়। আমরা এটাও জেনেছি যে কোষ একমাত্র ভালো হয় ন্যাচারাল খাবার, ন্যাচারাল ফুডে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমরা ইংলিশে একটা ওয়ার্ড পড়েছি, একটা সেন্টেন্স পড়েছি যে উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, এটা কিন্তু সত্য কথা। আমি প্রশ্ন করি আমরা বাঁচার জন্য কি খাই, স্যার কি খান আপনি বাঁচার জন্য? আপনি বাঁচার জন্য কি খান? ভাত, মাছ, মানে খাবার খাই। আপনি কিন্তু উত্তর দেন নাই যে আমি মেডিসিন খাই, না, রাইট? বা হচ্ছে ড্রাগ খাই। জি। তার মানে বাঁচার জন্য আমরা খাবার খাই। তার মানে আমাদের খাবারের এই খাবারটাই হচ্ছে আমাদের কোষের খাবার। আমরা যে হচ্ছে পানি খাই, ভাত খাই, মাছ খাই, মাংস খাই, সবজি খাই, ফলমূল খাই, দুধ খাই, যা কিছু খাই, এখান থেকে যে নিউট্রিশনটা আমাদের বডিতে ইনটেক হয়, ওই ইনটেক কিন্তু নিউট্রিশন গুলো আমাদের কোষগুলো যার যেটা দরকার, এক এক কোষের এক এক ধরনের নিউট্রিশন দরকার। এই জন্য আমাদের প্রতিদিন 28 প্রকারের কথা বলা হয়েছে। ক্লিয়ার? মনে করেন যে আপনার ছেলে মেয়ে, আপনার 5টা ছেলে মেয়ে, 2 ছেলে খায় হচ্ছে খিচুড়ি সকালে, আর 2 ছেলে খায় পান্তা ভাত, আর 1 ছেলে খায় হচ্ছে পরোটা। তাহলে 5 ছেলের জন্য আপনি রান্না করতেছেন কয় পদ? 3 পদ, খিচুড়ি, পান্তা ভাত এবং পরোটা। 3 জনই কিন্তু 5 জনের মানে তাদের চয়েসকৃত খাবার পেয়ে যাচ্ছে। ঠিক আমাদের বডিতে যে 37.2 ট্রিলিয়ন সেল রয়েছে, এই 37.2 ট্রিলিয়ন সেলের খাবার হচ্ছে 28 ধরনের পুষ্টি। সো আমাদের 24 ঘন্টায় যে খাবার আমরা খাই, এখানে যদি 28 ধরনের পুষ্টি থেকে থাকে, তাহলে সকল কোষ তার খাবারটা আমাদের বডি থেকে নিয়ে তারা সুস্থ থাকবে। কেউ অসুস্থ হবে না, কেউ নন কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত হবে না। আমাদের সারা জীবনে যে রোগ হয়, এই রোগগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ আর একটা নন কমিউনিকেবল ডিজিজ। আমাদের এই যে আপনার মানে কি, এই যে মানে হচ্ছে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, পাকস্থলীর সমস্যা, চোখের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, আর্থ্রাইটিস সমস্যা, এগুলো সব হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। ক্লিয়ার? সেই নন কমিউনিকেবল ডিজিজের মূল কারণ হচ্ছে কোষের অসুস্থতা বা কোষের নিষ্ক্রিয়তা। ক্লিয়ার? অতএব আমরা যদি এই কোষগুলোকে খাবার দেওয়ার মাধ্যমে সুস্থ করতে পারি, তাহলে এই নন কমিউনিকেবল ডিজিজগুলোকে কিন্তু আমরা গুড বাই বলতে পারবো। ক্লিয়ার? ইয়েস। এখন মেডিকেল সায়েন্স বলতেছে আপনি আপনার বডিতে যে 37.2 ট্রিলিয়ন কোষ রয়েছে, এই কোষের খাবার যদি আপনি দিতে চান, তাহলে আপনাকে মিনিমাম 28 ধরনের পুষ্টিসম্মত খাবার খেতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ অ্যাভারেজ, ডাব্লিউএইচও জরিপ মতে অ্যাভারেজ 16 ধরনের পুষ্টিসম্মত খাবার আমরা খাই পার ডে। হয়তো এই স্যার হয়তো 100 প্রকার খায়, কিন্তু আমি খাই 5 প্রকার। অ্যাভারেজ আমরা পার ডে পার পারসন 16 ধরনের নিউট্রিশন আমরা কনজিউম করি 24 ঘন্টা যে খাবারগুলো আমরা খাই। তাহলে দরকার মিনিমাম 28, খাচ্ছি কত? 16, মাইনাস করেন 12। এই 12 প্রকার পুষ্টি কিন্তু কোনো না কোনো কোষের খাবার ছিল, রাইট কিনা? রাইট। তাহলে ওই কোষগুলো কি খাবার পাচ্ছে? না, আজকে পাচ্ছে না, কালকে পাচ্ছে না, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর একটা পরে সে অসুস্থ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? স্যার কিছু মনে করবেন না, স্যারের চশমা মেবি আর কি পাওয়ার আছে, রাইট কিনা?
স্যারের চেয়ে অনেক বয়স্ক ব্যক্তি এখানে আছে, তারা চশমা ছাড়াই ক্লিয়ার দেখতে পাচ্ছে। এটার মানে কি, যখন ওনার চোখের যে সেল, মনে করেন যে আমরা একটা ঐকিক নিয়মের অঙ্ক করি, ওনার দুই চোখে সেল আছে, এই চোখে 50টা সেল, এই চোখে 50টা সেল দিয়ে তৈরি ওনার চোখ। এখন ওনার বয়স 40 বছর বয়সে যে ওনার এই ডান চোখের 5টা সেল অসুস্থ হয়ে গেছে, ক্লিয়ার, তাহলে একটু কম দেখবে না, বা কোনো ধরনের কোনো তো প্রবলেম হবেই। যেহেতু 95টা সেল আগে কাজ করতো, এখন আগে মানে সেল কাজ করতো 100টা, এখন 5টা কাজ করে না বা একটু কম করে, অবশ্যই প্রবলেম হবে। এই প্রবলেমকে নিয়ে উনি ওনার চোখে ডাক্তারের কাছে গেছে। চোখ ডাক্তার করছে কি, কিছু অ্যালার্জি ট্যাবলেট দিছে, আর কি ওই 5টা কোষ যে সাপোর্ট দিত, ওই সাপোর্ট দিতে পারে এরকম একটা পাওয়ারফুল গ্লাস লাগাইছে। মূল ট্রিটমেন্টটা কিন্তু সে করতে পারে না, রাইট, ক্লিয়ার। কোষ কিন্তু পচা আলুর মতো, এক বস্তা যদি একটা আলু পচে যায়, দেখবেন যে 2-1 মাস পরে পুরো বস্তা আলু কিন্তু পচে গেছে, ক্লিয়ার। কিন্তু কোষ যে 5টা কোষ যে অসুস্থ ছিল, 2 বছর পরে কিন্তু ওইটা বেড়ে হয়ে গেছে 25টা সেল এখন অসুস্থ। 2 বছর পর দেখাচ্ছে উনি এই গ্লাসে আবার ঝাপসা দেখতেছে। তখন ডাক্তার সাহেব আবার পরীক্ষা নিরীক্ষা করে করতেছে কি, আগে ছিল 5টা সেলের পাওয়ার, এখন 25টা সেলের পাওয়ার, আর গ্লাস ওনাকে একটা লাগিয়ে দিচ্ছে। তাহলে মূল ট্রিটমেন্ট থেকে কিন্তু আমরা হারাই যাচ্ছি। আমরা ক্লাস 5 এর বিজ্ঞান বইতে কিন্তু পড়ছি যে কি, রঙিন ফল মূল শাকসবজি খেলে চোখে জ্যোতি বাড়ে। তার মানে কি, রঙিন ফল মূল শাকসবজিতে যে পুষ্টিগুলো আছে, ওই পুষ্টিগুলো বেশিরভাগ চোখের কোষের খাবার, একদম ক্লিয়ার কিনা। আমরা মূল ট্রিটমেন্টটাকে বাদ দিয়ে আমরা এই ট্রিটমেন্ট করার কারণে মানে ফলে আমরা এই কিছু রোগগুলোকে ভালো করতে পারতেছি না। সো ওনার যদি ফার্স্টে একদম প্রথমে যদি উনি একজন নিউট্রিশনিস্ট দেখাতো, তাহলে উনি একটা ডায়েট চার্ট দিত। ওই নিউট্রিশনিস্ট করতো কি, যে চোখের সেলুলার খাবার কোন কোন নিউট্রিশন, এই নিউট্রিশনগুলো কোন কোন খাবারে পাওয়া যায়, ওনাকে বলতো যে আপনি সকালে খাবেন এই খাবেন এই খাবারটা, খাবেন এই খাবারটা, উইথিন ভেরি শর্ট টাইমে ওই অসুস্থ নিউট্রিশনগুলো কোন কোন খাবারে পাওয়া যায়, ওনাকে বলতো যে আপনি সকালে খাবেন এই খাবেন এই খাবারটা, খাবেন এই খাবারটা, উইথিন ভেরি শর্ট টাইমে ওই অসুস্থ সেলগুলো আবার তাদের খাবারগুলো আমাদের বডিতে ভরপুর মানে পাইতো, ওখান থেকে নিয়ে সে সুস্থ হয়ে যেত, তাকে আর চর্চা করতে হতো না, ক্লিয়ার কিনা। আমরা ওনাদের বিরুদ্ধে না, জাস্ট বলতেছি মূল যে ক্লিয়ার। কেন 134 প্রকার, কেন 125 প্রকার চিকিৎসা অনুমোদন দিবে, এই বিভিন্ন সেক্টর আছে। ওকে, তাহলে আমরা খাচ্ছি হচ্ছে 16 প্রকার, দরকার 28 প্রকার, এই 12 প্রকার পুষ্টির অভাবের ফলে ওই 12 প্রকার পুষ্টি কিন্তু কোনো না কোনো কোষের খাবার ছিল, এটা না দেওয়ার ফলে কিন্তু ওই কোষগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, এবং ওই কোষগুলো যে অর্গানে রয়েছে ওই অর্গানগুলো কিন্তু অসুস্থ হয়ে যাবে। যদি ওই অর্গানগুলো থাকে হার্টে, কিডনিতে, পাকস্থলীতে, ওইগুলা কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে, যার ফলে আজকে পৃথিবীতে সমস্ত নন কমিউনিকেবল ডিজিজ। আমরা স্পেশালি আজকে করবো কি, ডায়াবেটিস নিয়ে, পেনক্রিয়াসের সেল নিয়ে, রাইট কিনা। একটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝবেন। আমাদের যখন মুখে ঘা হয়, জিহ্বার ভিতরে ঘা, পেটে ঘা হয়, ডাক্তার সাহেবের কাছে গেলে উনি কি দেয়, ভিটামিন সি, ভিটামিন ডি, উনি কিন্তু কোনো ওই যে এইথ্রোমাইসিন, সেফিক দেয় না, পেইনকিলার দেয় না, তাই না, নাকি ভিটামিন সি, ভিটামিন ডি, এবং বলেও দেয় আপনার সঙ্গে ভিটামিন সি এবং ভিটামিন ডি ব্যাপক ঘাটতি হয়েছে, আপনি বেশি করে কমলা লেবু খান, কি তারপর পেঁপে খান, আমলকি খান, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ডি আপনার শরীরে গ্রো হবে, জায়গা ভালো হয়ে যাবে। আর এই নেই, এই যে সিভিক ট্যাবলেট খান, এই যে কি ভিটামিন ডি কমপ্লেক্স আছে, এই যে রিবোসিনা, এগুলো সত্যিকার অর্থেই কিন্তু ডাক্তার সাহেবের এই পরামর্শ মতে আমরা এই ভিটামিন সি, ভিটামিন বি 7 থেকে 10 দিন খেলে দেখি আমাদের ঘা নাই। তার মানে কি, তার মানে হচ্ছে আমি লাস্ট 1 মাস বা 2 মাস যে খাবারগুলো খেয়েছি, ওই খাবারগুলোতে যে পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি দরকার ছিল, ওই পরিমাণে ছিল না, যার ফলে আমার বডিতে, আমার মুখের সেলগুলা আমার বডি থেকে যে পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি গ্রহণ করতো, ওই পরিমাণ ভিটামিন সি, ভিটামিন বি সে আমার বডি থেকে পাচ্ছে না, যোগান পাচ্ছে না, যার ফলে তারা অসুস্থ হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট আমরা সিমটম হিসেবে পাচ্ছি মুখের ঘা। আবার ডাক্তার সাহেবের পরামর্শ মতে ভিটামিন সি, ভিটামিন বি অ্যাভেলেবেল আমরা খাচ্ছি, বডিতে পর্যাপ্ত পরিমাণে গ্রো হচ্ছে, ওখান থেকে তারা নিয়ে আবার নিজেরাই ভালো হয়ে যাচ্ছে। আমাদের সমস্ত গবেষণা একদম সিম্পল, যে এই 37.2 ট্রিলিয়ন কোষের ভিতরে মুখের কোষগুলো যদি আমাদের বডি থেকে ভিটামিন সি এবং ভিটামিন বি নিয়ে সুস্থ থাকে, তাহলে পেনক্রিয়াসের সেলগুলো আমাদের বডি থেকে কোন কোন নিউট্রিশন নেয়, একদম সিম্পল হিসাব। আল্লাহ পাক কিন্তু বলেছেন কোরআনে, সমস্যা যত বড় সমাধান তত ছোট। একটা সময় তারা কি জানবে, আমরা তো বইতে পড়েছি যে একটা সময় কলেরা রোগে গ্রামের পর গ্রাম মানুষ মারা, মানে কোনো মানে সংখ্যা না, গ্রামের পর গ্রাম মানুষ মারা মানে জাতিসংঘ কিন্তু এটাকে মহামারী আকারে ঘোষণা দিয়েছিল। তার চিকিৎসা একদম সিম্পল, 1 মুষ্টি গুড়, 1 চিমটি লবণ, 1 গ্লাস পানি। তখন কিন্তু প্রত্যেকের বাসায় গুড় ছিল, তখন গুড় কিন্তু অ্যাভেলেবেল ছিল, কেউ জানতো না।
না জানার কারণে গ্রামের পর গ্রাম মানুষ কিন্তু কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এখন কেউ কি মরে না, সমস্যা অনেক বড়, সমাধান একদম ছোট। আমাদেরকে খুঁজে নিতে হবে। তাহলে আমাদের মুখের সেলগুলো হচ্ছে ভিটামিন সি ভিটামিন বি নিয়ে সুস্থ থাকে, তাহলে ওই পেনক্রিয়াস সেলগুলো কি কি দেয়, এটা হচ্ছে আমাদের গবেষণা। আমরা ওইটাকে ফাইন্ড আউট করছি যে এই পুষ্টিগুলা ও আমাদের পেনক্রিয়াসের এই বিটা সেল স্পেশালি এরা আমাদের বডি থেকে গ্রহণ করার মাধ্যমে সুস্থ থাকে। এই জিনিসগুলো কোন কোন খাবারে পাওয়া যায়, কোন কোন হার্বসে পাওয়া যায়, সেই খাবারগুলোকে আমরা ফাইন্ড আউট করি। সেই হার্বসগুলোকে ফাইন্ড আউট করে সেখান থেকে আমরা একটা প্রোডাক্ট তৈরি করেছি, এটার নাম হচ্ছে ডায়াফেরা। একটা রিপ্লেট দিয়ে দিন সবাইকে। হ্যাঁ, এই যে ডায়াফেরা, এটা স্পেশালি কোনো ডায়াবেটিসে পড়ে দেন, বস একটু পড়ে দেন, তাহলে কথা শুনতে মানে প্রবলেম করবে। হ্যাঁ, পড়ে দেন। এটা ডায়াবেটিসে ডিরেক্টলি কোনো মেডিসিন না, ক্লিয়ার? এটা হচ্ছে পেনক্রিয়াসের কোষের খাবার, যার ফলে আমাদের বাংলাদেশে 97 জন লোক ডায়াবেটিস অসুস্থ, মানে 100 জনের ভিতরে 97 জন টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত, মূলত ওই পেনক্রিয়াসের যে খাবারটা ও যে খাবার আমাদের বডি থেকে গ্রহণ করে ওই খাবারটা আমরা মেবি খাচ্ছি না, অথবা খাচ্ছি কিন্তু বডি পাচ্ছে না, কারণ আমরা এখন প্রতিদিন বাতাস থেকে 0.3 গ্রাম করে ময়লা খাচ্ছি। আমরা হচ্ছে ফল থেকে আমরা ফরমালিন খাচ্ছি, কার্বাইড খাচ্ছি, মাছ থেকে ফরমালিন খাচ্ছি, আমরা মাংস থেকে স্টেরয়েড খাচ্ছি, রাইট? আমরা সিগারেট থেকে নিকোটিন খাচ্ছি, রাইট কিনা স্যার? আপনি কি সিগারেট খান? জি না। নিশ্চয়ই খান না। কিন্তু আপনার বডিতে যদি আমরা নিকোটিন টেস্ট করি আর একজন সিগারেট করেন, সেম নিকোটিন পাওয়া আর কি যাবে, বিকজ ওই যে ব্যাপন প্রক্রিয়ায় আসতেছে, আমরা সবাই খাচ্ছি, কিছু করার নাই। ওই চেরাগালি একটা চায়ের দোকানে টঙে একজন সিগারেট টানতেছে, ওই ধোঁয়াটা আমরাও খাচ্ছি, প্রত্যেকে খাচ্ছি কিন্তু আমরাও ওই যে সৎকাই গেলে কি বলে, ওই যে জানা আমাদের মতো একজন পড়লে সবার পড়া হয়ে যায়, ঠিক আছে? ও আর কি সিগারেট খাচ্ছে, আমাদের সবাইকে খাওয়াচ্ছে, ক্লিয়ার কিনা? সো পৃথিবীর ভিতরে 2022 সাল থেকে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর নাম্বার 1 টক্সিন যুক্ত কান্ট্রি, এবং সেকেন্ড যে আছে, সেকেন্ডের যে রেশিও আর ফার্স্টের যে রেশিও অনেক তফাৎ, মানে আরো 4-5 বছর আমরা যদি সচেতন না হই, আমরা ফার্স্ট ইয়ারকে থাকবো, বিকজ আমরা প্রতিদিন বাতাস থেকে 0.3 গ্রাম করে ময়লা খাচ্ছি, আমরা মাছ থেকে ফরমালিন খাচ্ছি, আমরা মাংস থেকে স্টেরয়েড খাচ্ছি, সিগারেট থেকে নিকোটিন খাচ্ছি, সবজি থেকে কীটনাশক খাচ্ছি। আপনি মনে করবেন যে আমার বাসা হচ্ছে ওই কাপাসিয়ার একেবারে প্রত্যন্ত গ্রামে, আমি টাটকা সবজি খাচ্ছি, মেডিকেল সায়েন্স বলছে আপনি টাটকা বিষ খাচ্ছেন, বিকজ আপনি যে খেতে যে স্প্রে করতেছে কৃষকরা যে বিষটা স্প্রে করতেছে, ওইটা যদি একটানা যদি 12 থেকে 36 ঘন্টা বৃষ্টি না হয়, তাহলে 21 দিন পর্যন্ত ওইটার এফিকাসি থাকে ওই সবজিতে, ক্লিয়ার? আপনি 3 দিন আগে স্প্রে করছেন, আজকে তুলে টাটকা খাচ্ছেন, আর আমি 2 দিন পরে খাচ্ছি, বিকজ ওইটা আসতেছে গাজীপুর শহরে, তারপর যাচ্ছে কারওয়ান বাজারে, তারপর কারওয়ান বাজার থেকে আমার মুখ দাঁড়াচ্ছে, মূলত থেকে আমি কিনে খাচ্ছি। বাসি হওয়ার কারণে ওই এফিকাসির পরিমাণটা একটু কমে যাচ্ছে, ক্লিয়ার কিনা? অনেক গ্রামের মানুষ এখন টাটকা বিষ খাচ্ছে, শহরের মানুষ এখন টাটকা নাই, বাসি বিষ খাচ্ছে। আর বাসি বিষ মানে যে কোনো জিনিস কি বাসি মানে একটু ক্রিয়া কিন্তু কম। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু আমরা এই টক্সিনের ভিতরে আসি, আর এই টক্সিনের আধিক্যের কারণে আমাদের 31% কোষ ড্যামেজ হয়ে যাচ্ছে। সেটা আপনার পেনক্রিয়াসের কোষে হতে পারে, যে কোনো কোষই পারে হতে। 31% কোষ ড্যামেজ হচ্ছে শুধুমাত্র এই হচ্ছে অতিরিক্ত টক্সিনের কারণে। সো আমাদের গবেষণা হচ্ছে এইটা 100 জন ডায়াবেটিস রোগীর ভিতরে 97% লোকের টাইপ 2 ডায়াবেটিস, আর টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে কোষের অসুস্থতা, আর কোষ অসুস্থতার মূল কারণ হচ্ছে কোষ যে রেশিওতে যে পরিমাণে আমাদের বডি থেকে যে নিউট্রিশন গ্রহণ করে, ওইটা এখন আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না, বিকজ আমাদের লাইফস্টাইলের কারণে, আমাদের খাদ্য অভ্যাসের কারণে, ক্লিয়ার? তো ওইটার সাপোর্ট দিবে হচ্ছে আমাদের ওয়েলনেস ডায়াফেরা, যার ফলে আপনার ওই মানে ক্ষুধার্ত কোষ যখন আজকে থেকে তার খাবারটা পাবে, সে আবার ডে বাই ডে ডেভেলপমেন্ট হওয়া শুরু করবে। গবেষণায় আসছে 12 দিন থেকে 60 দিনের ভিতরে আপনার ওই পেনক্রিয়াসের বিটা কোষ চোখে পড়ার মতো ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, ক্লিয়ার? তার ডেভেলপমেন্ট কিন্তু সুস্থ না, ডেভেলপমেন্ট। আর ওই বিটা কোষ যখন ডেভেলপমেন্ট হবে, তখন দেখবেন আপনার সে ইনসুলিন সিক্রেশন পরিমাণ বাড়ায় দেবে। তখন আপনি এই বর্তমান যে মানুষ মেডিসিন সেবন করতেছেন বা ইনসুলিন দিচ্ছেন, এটা আপনি কমায় আর কি দিবেন। মনে করেন যে আমার এই স্যার মনে করেন এখন উনি মেটফরমিন খায় আর গ্লিকাজাইড খায়, আর সকালে 10 এবং রাত্রে 10 ইনসুলিন দেয়, নেওয়ার মাধ্যম দিয়ে সে কন্ট্রোলে রাখছে। এখন সে এইগুলো কিন্তু একটাও বাদ দিবে না, বিকজ আমাদের প্রোডাক্টের কাজ ডায়াবেটিস কমানো না, সে বাদ দিতে পারবে না। ওটার পাশাপাশি আমাদেরটা আগামীকাল সকাল থেকে খাবে। এটা খাওয়ার নিয়ম হচ্ছে
সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 কাপ ফুটন্ত গরম পানিতে এটার ভিতরে 36টা প্যাকেট আছে, 1 প্যাকেট নিয়ে খুলে ওই এতে দিবে, দিয়ে চায়ের মতো করে গুলে বিসমিল্লাহ বলে ডানা দিয়ে খাবে। ক্লিয়ার? খাইলে 12 দিন থেকে 60 দিনের ভিতরে ওই পেনক্রিয়াসের কোষটা ডেভেলপমেন্ট হবে। কারো 12 দিন, ম্যাক্সিমাম ক্ষেত্রে 12 দিনেই হয়। বাংলাদেশের জটিল রোগী খুবই কম, উন্নত বিশ্বে বেশি। যদি খুব জটিল হয় তার 60 দিনও লাগতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো যখন ডেভেলপমেন্ট হবে উনি বুঝতে পারবে, উনি 12 দিন পর থেকে বুঝতে আর কি পারবে। আগে হাত পা চাবাই, তো এখন চাবায় না, একটু কমে, মানে কি কমে গেছে। আগে এই দুই এক প্রকার মেডিসিন এবং ইনসুলিন নেওয়ার পরেও আমার থাকতো 14-15, এখন দেখা যাচ্ছে না 13, 12, 10 কমতেছে। মানে কি, মানে ওই পেনক্রিয়াস সেল ডেভেলপমেন্ট হচ্ছে। ডেভেলপমেন্ট হওয়া মানে কি, সেই ইনসুলিন পরিমাণটা একটু হলেও বাড়াচ্ছে, যার ফলে আপনি এটা কমাতে পারবেন। ঠিক আছে? এরকম আপনি সর্বোচ্চ 60 দিনের ভিতরে আপনি আপনার বর্তমান মেডিসিন এবং ইনসুলিন একেবারে জিরো করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওই 60 দিনের পর থেকে আপনাকে আরো 8 মাস থেকে 12 মাস কন্টিনিউ করতে হবে, তাহলে সেলটা শতভাগ সুস্থতায় ফিরে আসবে। আর একটা পেনক্রিয়াসের বিটা সেল গবেষণা আসে, সুস্থ হলে 5 থেকে 7 বছর তার নিজস্ব ক্ষমতায় সে চলতে পারে। যদি আপনি একটু লাইফ স্টাইল চেঞ্জ করেন, ক্লিয়ার, তাহলে সে আর অসুস্থ হবে না। আর যদি লাইফ স্টাইল চেঞ্জ না করেন, তাহলে আবার 5 বছর পরে আপনি আবারও সে কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। ক্লিয়ার? অতএব এটা খাওয়ার পাশাপাশি একটু লাইফ স্টাইলও একটু পরিবর্তন করতে আমরা বলবো। এবং অচিরেই আমাদের এই খাদ্য অভ্যাস নিয়ে একটা বই রিলিজ হবে ইনশাআল্লাহ, খুব দ্রুত আমরা পাবো। ওইটা পড়লে আরো আপনার বিস্তারিত জানতে পারবেন। তাহলে ক্লিয়ার? ডায়াবেটিস থেকে ক্লিয়ার স্যার আমরা? ইয়েস। ওকে।